ওয়েলকাম স্টুডেন্টস। শুরু করতে চলেছি অনলাইন ভিডিও লেসন ফর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 12 নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট পার্ট 8। আজকের টপিক নেটওয়ার্ক টপোলজিস। তো প্রথমেই আমাদের বুঝতে হবে হোয়াট ইজ নেটওয়ার্ক টপোলজি, অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায়। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে কোনো কম্পিউটার নেটওয়ার্কে যে বিভিন্ন নেটওয়ার্ক কম্পোনেন্টস রয়েছে বা নেটওয়ার্ক ডিভাইস রয়েছে, বা আমরা বলতে পারি একাধিক যে কম্পিউটারগুলি একটা নেটওয়ার্কে যুক্ত আছে, তাদের মধ্যে যে পারস্পরিক সংযোগের ভিত্তিতে যে জ্যামিতিক বিন্যাস দেখা যায় সেটাকেই নেটওয়ার্ক টপোলজি বলে। নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন ডিভাইসগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ রোল, কে কী ধরনের ভূমিকা পালন করবে সেটা নির্ধারিত হয় নেটওয়ার্ক টপোলজির মাধ্যমে। সোজা কথায় জ্যামিতিক বিন্যাস অর্থাৎ ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে কোন স্ট্রাকচারে যুক্ত আছে সেটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো মূলত তিন ধরনের নেটওয়ার্ক টপোলজি আমাদের সিলেবাসের অন্তর্গত। নানান ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কিভাবে কমিউনিকেশন করা হবে এবং কিভাবে তাদের মধ্যে জ্যামিতিক বিন্যাসটা করা হবে, অর্থাৎ কিভাবে একে অপরের সাথে যুক্ত হবে, এই যে নেটওয়ার্ক টপোলজি নানান ধরনের হতে পারে, ভ্যারাইটিস নেটওয়ার্ক টপোলজি হতে পারে। তো আমরা আজকে মূলত তিনটে বেসিক নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব, যেগুলো একদম মৌলিক ধরনের নেটওয়ার্ক টপোলজি। এই টপোলজিগুলি হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি। এই তিনটে টপোলজি আমাদের সিলেবাসের অন্তর্গত রয়েছে। তো আমরা এই টপোলজিগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা শুরু করব বাস টপোলজি। তো আমরা এখানে ছবিতে একটা বাস টপোলজিক্যাল ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় টপোলজি ডায়াগ্রাম। আমি একটু পয়েন্টারটা নিয়ে দেখাই। এই যে ছবিটা এখানে দেখানো হয়েছে এটা টপোলজি ডায়াগ্রাম বলে। তোমরা যখন পরীক্ষা হলে যখন তোমাদের টপোলজি সম্বন্ধে লিখতে দেওয়া হবে, তখন তোমাদের টপোলজি ডায়াগ্রাম আঁকতে হতে পারে। তো টপোলজি ডায়াগ্রাম এইভাবে আঁকতে হয়। সেখানে কোনো জটিল কম্পিউটার চিত্র বা কিছু আঁকার দরকার নেই। এখানে যে কম্পিউটারের ছবিগুলো দেওয়া আছে, এইভাবে কম্পিউটারের ছবি না এঁকে এখানে সিম্পলি বক্স দিয়েও দেখানো যেতে পারে। এই জিনিসটাকে বলা হয় টপোলজি ডায়াগ্রাম। টপোলজি ডায়াগ্রামে দেখানো হয় যে কীভাবে বিভিন্ন নোডগুলো বা ডিভাইসগুলো, আমরা জানি নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইসগুলোকে যুক্ত যে থাকে, যে ডিভাইসগুলো সেগুলোকে আমরা নোড বলি। এখানে কম্পিউটারের চিহ্ন দেখানো হয়েছে, এটা একটা সিম্বল। এটা এই নয় যে এটা একটা কম্পিউটারই হতে হবে, এটা যে কোনো ধরনের নেটওয়ার্ক ডিভাইস হতে পারে, মূলত কম্পিউটার। তো এগুলোকে আমরা সবাইকে একত্রে বলি নোড। তো বাস টপোলজি হচ্ছে যে এমন একটা সিস্টেম যেখানে একটা সেন্ট্রাল কেবল থাকে, যেটাকে বলা হয় বাস বা ট্রাঙ্ক। এটা একটা তার হয়, এটা একটা মোটা ধরনের নেটওয়ার্ক কেবল হয়, এবং এই নেটওয়ার্ক কেবলের দু প্রান্তে টার্মিনেটর নামে এক ধরনের জিনিস লাগানো থাকে। এটাকে যন্ত্র ঠিক বলা যায় না, এটা এক ধরনের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। তো এই টার্মিনেটরের কাজ কি? টার্মিনেটরের কাজ হচ্ছে কোনো খোলা তারের মধ্যে দিয়ে তো কখনো তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক সাপ্লাই কানেকশন হতে পারে না। তো টার্মিনেটর করে কি, এই ওপেন যে তারের যে দুটো মাথা, সেই মাথা দুটোকে ক্লোজ করার ফলে কি হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে। এইবারে এইবার এই গোটা তারের দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ যে মেন যে বাস বা ট্রাঙ্ক, যে সেন্ট্রাল যে কেবলটা রয়েছে, এই কেবলের দৈর্ঘ্য বরাবর টি কানেক্টর দিয়ে একাধিক তার, এরকম একাধিক তারের মাধ্যমে একাধিক নোড বা একাধিক কম্পিউটার পরস্পর যুক্ত থাকে, এবং এইভাবে গোটা নেটওয়ার্কটা তৈরি হয়। অর্থাৎ এই মাঝখানে এটাকে বলা হয় ব্যাকবোন বা বাস বা ট্রাঙ্ক, যেটা কিনা এই পুরো নেটওয়ার্কের ব্যাকবোন। ব্যাকবোন মানে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে গিয়ে শিরদাঁড়া। অর্থাৎ এই নেটওয়ার্কের যে মূল যে কমিউনিকেটিং যে মাধ্যম বা প্রধান যে রাস্তাটা, সেটা হচ্ছে এই মাঝখানের যে বাস বা ট্রাঙ্কটা। ফলে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই নেটওয়ার্কে আছে। এই জিনিসটাকে যেন বলা হয় বাস টপোলজি। তো বাস টপোলজির মূল বিষয়টাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ, যে যেখানে একটি সেন্ট্রাল বাস বা কেবল থাকে, যার দৈর্ঘ্য বরাবর বিভিন্ন নোডগুলি টি কানেক্টর দ্বারা যুক্ত থাকে। টি কানেক্টর হচ্ছে, তোমরা যদি কখনো কারুর বাড়িতে জলের লাইনের কানেকশন দেখো, তাহলে দেখবে যে প্রধান যে পাইপটা আছে, যেটা কিনা ট্যাঙ্ক থেকে আসছে, সেই ট্যাঙ্কের গা থেকে, পাইপের গা থেকে এক ধরনের টি এর মতো কানেক্টর যুক্ত করা থাকে। ঠিক সেরকমই ওখানে একটা জল যাওয়ার জন্য তৈরি করা হয়। এখানে ঠিক সেরকমভাবেই ইলেকট্রিক লাইনের মধ্যে দিয়ে এক ধরনের বিশেষ ধরনের টি কানেক্টর দ্বারা এই দৈর্ঘ্য থেকে, মানে গা থেকে, বাসের গা থেকে আরেকটা করে লাইন ট্যাপ করে করে টেনে নেওয়া হয়, একাধিক লাইন টেনে নেওয়া হয়। এইভাবে বিভিন্ন নোডগুলো পরস্পর বাসের সাথে যুক্ত থাকে, এবং এইভাবে এরা এই মেন সেন্ট্রাল বাসকে ব্যবহার করে
প্রত্যেকটা নোড একে অপরের সাথে কমিউনিকেট করে বা তথ্য আদান প্রদান করে বা ডেটা ইন্টারচেঞ্জ করে। যেমন ধরা যাক এই যে প্রথম নোডটার সাথে যদি এই নোডটা কমিউনিকেশন হয়, তাহলে এখান থেকে ডেটা আসবে, ডেটা প্রথমে সেন্ট্রাল বাসে আসবে, বাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এইখানে এই রাস্তা এই রুট ধরে এই সেকেন্ড নোডের কাছে, এই কমিউনিকেটিং নোডের কাছে এসে পৌঁছাবে। আবার উল্টো পথ, যদি কমিউনিকেটিং নোড কোনো ডেটা সেন্ড করতে চায়, তাহলে একই পথে উল্টো পথে সে তথ্যটা প্রবাহিত হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন বাসের মধ্যে দিয়ে তথ্য প্রবাহিত হয়, সেই তথ্যটা কিন্তু গোটা বাস জুড়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ গোটা কেবল জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে কি হয়, যে ডেটাটা সেন্ড করছে কোনো নোড, সেটা কিন্তু সমস্ত বাস জুড়ে ব্রডকাস্ট হয়ে যায়, অর্থাৎ সমস্ত নোডই কিন্তু ডেটাটাকে পায়, কিন্তু শুধুমাত্র অ্যাকসেপ্ট সেই করে যার উদ্দেশ্যে ওই ডেটাটিকে সেন্ড করা হয়েছে। তো এটা একটা বাস টপোলজির একটা বিশেষ বৈশিষ্ট্য। তো এর অ্যাডভান্টেজ হচ্ছে বা সুবিধা যেটা হচ্ছে, আমাদের যেটা জানতে হবে, যে কোনো টপোলজিক্যাল ডায়াগ্রামটা জানতে হবে, টপোলজির মূল বৈশিষ্ট্যটা বা টপোলজির স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। তার সঙ্গে জানতে হবে প্রতিটি টপোলজির কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। বিভিন্ন ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়। তো বাস টপোলজির কিছু সুবিধা হচ্ছে, যেমন এটা অত্যন্ত সিম্পল টপোলজি, সব থেকে পুরনো টপোলজি হচ্ছে বাস টপোলজি। আর্লি নেটওয়ার্কে বা পুরোনো আমলের যে সমস্ত প্রথম যখন কম্পিউটার নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছিল, আজ থেকে অনেক বছর আগে, প্রায় 40-50 বছর আগে, যখন বিদেশে প্রথম, আমেরিকায় যখন প্রথম কম্পিউটার নেটওয়ার্ক ডেভেলপ করা হয়, তখন প্রথম এই ধরনের মূলত বাস টপোলজি ব্যবহার করেই নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে মোস্ট সিম্পল, সব থেকে সহজ নেটওয়ার্ক টপোলজি, সব থেকে সহজ ধরনের নেটওয়ার্ক তৈরি করার জন্য বাস টপোলজি ব্যবহার করা হতো। এবং পুরোনো আমলের বা প্রাচীন আমলের যে সমস্ত, প্রাচীন বলার কথাটা ভুল হলো, আজ থেকে 40-50 বছর আগে ইনিশিয়াল প্রথম দিককার যে সমস্ত কম্পিউটার নেটওয়ার্ক বা ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক যেগুলো তৈরি হতো, সেখানে মূলত বাস টপোলজি ব্যবহার করা হতো। তো বাস টপোলজির মূল বৈশিষ্ট্য, মানে কম্পোনেন্ট হিসেবে ইউজ করা হতো যে সেন্ট্রাল কেবল বা বাস, যেটা সেটা মূলত এক ধরনের কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হতো। তোমাদের আগে একটা টপিকে আমি বিভিন্ন ধরনের গাইডেড এবং আনগাইডেড মিডিয়া দেখিয়েছি বা পড়িয়েছি। সেই গাইডেড মিডিয়ার মধ্যে তোমরা 3 ধরনের কেবল দেখেছিলে: এসটিপি মানে সিলেক্ট টুইস্টেড পেয়ার, আর কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। তো বাস টপোলজিতে মূলত কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়, মানে সেন্ট্রাল বাস বা ট্রাঙ্ক হিসেবে মূলত কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হতো। তো এই কোএক্সিয়াল কেবল ইউজ করা হতো বাসের জন্য, এবং তার গা থেকে ট্যাপিং করে এই কোএক্সিয়াল কেবলের মাধ্যমেই কী করা হতো, এই নোটগুলো বা কম্পিউটারগুলো যুক্ত থাকতো। তো এইভাবে একটা গোটা বিল্ডিং জুড়ে একটা সিঙ্গেল কেবল প্রবাহিত হতো, মানে ট্রান্সমিট করে বা ইনস্টল করা হতো, এবং তার গা বরাবর বা তার দৈর্ঘ্য বরাবর একাধিক অসংখ্য কম্পিউটার যুক্ত থাকতে পারে। এখন তারও একটা লিমিট আছে অবশ্যই। বা বাস টপোলজির একটা লিমিটেশন হচ্ছে বা একটা দুর্বলতা হচ্ছে যে খুব বেশি ডিস্টেন্স পর্যন্ত বাস টপোলজিকে এক্সটেন্ড করা যায় না। যদিও নেটওয়ার্কে এই ধরনের বাস টপোলজির ক্ষেত্রে বাস টপোলজিকে এক্সটেন্ড করা খুবই সহজ বলতে, যেমন ধরো এই যে সেগমেন্টটা এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে 6টা কম্পিউটার যুক্ত আছে। আমি যদি আরও বেশি কম্পিউটার যুক্ত করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পল মাঝখান থেকে কেটে আবার একটা টি কানেক্টর যুক্ত করে এখান থেকে একটা কম্পিউটার আমি যুক্ত করতে পারি। এখন যদি আমি এই জায়গাটাকে এনগেজ করতে না চাই, তাহলে আমি এটাকে আরও এক্সটেন্ড করতে পারি। কীভাবে এক্সটেন্ড করতে পারি? বাসটাকে যদি আমি দৈর্ঘ্য বাড়াতে চাই, তাহলে কোনো এক প্রান্তের টার্মিনালটাকে ওপেন করে বা খুলে সেখানে একটা ব্যারেল কানেক্টর যুক্ত করে আরেকটি লম্বা এক্সটেন্ডেড কেবল আমরা ওখানে যুক্ত করতে পারি। এবং এইভাবে আমরা বাস টপোলজির যে এই যে বাস নেটওয়ার্ক যেটা আছে, সেই নেটওয়ার্কটাকে আমরা লম্বা করতে পারি বা দৈর্ঘ্য বাড়াতে পারি। কিন্তু তার একটা লিমিটেশন আছে বাস টপোলজির ক্ষেত্রে, যেহেতু লং নেটওয়ার্ক মানে লং কেবল ইউজ করলে সিগন্যাল ক্রমশ দুর্বল হয়ে যায়, সেজন্য লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে বা লং লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে বাস টপোলজি খুব একটা উপযুক্ত নয়। এটা একটা প্রধান লিমিটেশন। যদিও অ্যাডভান্টেজ অনেকগুলি আছে, যেমন খুব ইজি টু ইনস্টল, সহজে ইনস্টল করা যায়, সহজে এক্সটেন্ড করা যায়, অর্থাৎ বাড়ানো যায়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সেটা একটা সমস্যা হচ্ছে খুব লং ডিস্টেন্স পর্যন্ত কমিউনিকেশন করা যায় না। আর 2 নম্বর অসুবিধা হচ্ছে যে যদি সেন্ট্রাল কেবলটি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কারণে কেটে যায় বা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত, এটা তো একটা কেবল, এটা তো একটা জাস্ট একটা কোএক্সিয়াল কেবল, এটা যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। যদি নষ্ট হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে গোটা নেটওয়ার্ক ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই কেবলটার দৈর্ঘ্য যদি খুব বেশি হয়, তাহলে কোথায় কমিউনিকেশন মানে নেটওয়ার্ক কেবলটা নষ্ট হয়েছে বা কোথায় কেবলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে ফল্টটাকে ডিটেক্ট করা, এই ফল্ট ডিটেক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ফল্টটাকে ডিটেক্ট করা যায় না, ফল্টটাকে ডিটেক্ট করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো অর্থাৎ বাস টপোলজির ক্ষেত্রে ফল্ট টলারেন্সটা অত্যন্ত কম, অর্থাৎ কোনো রকম এরর বা ত্রুটি দেখা দিলে সেটাকে খুঁজে বার করা, সেটাকে ডায়াগনোসিস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা হচ্ছে কি আমাদের বাস টপোলজি।
এরপরে আমরা দেখব স্টার টপোলজি। সব থেকে বেশি ইউজ হয় বর্তমান যুগে স্টার টপোলজি। স্টার টপোলজির বৈশিষ্ট্য কি না, স্টার টপোলজি অনেকটা বাস টপোলজির মতো, তবে বাস টপোলজির যে সেন্ট্রাল কেবেল আছে, একটা সিঙ্গেল কেবেল ব্যবহার করা হয়, তার পরিবর্তে এখানে একটা কমপ্লেক্স একটা মেশিন ইউজ করা হয়। এই মেশিনটাকে আমরা বলি হাব। এটা হাব হতে পারে অথবা এটা একটা সুইচ হতে পারে, যে কোনো ধরনের ডিভাইস হতে পারে। এটা হাব হতে পারে অথবা একটা সুইচ হতে পারে। এই হাব আর সুইচের মধ্যে সামান্য ডিফারেন্স আছে, এটা সম্বন্ধে ডিটেলে পরে আলোচনা করা হবে। তবে যেটাই হোক না কেন, এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল বা কোর ডিভাইস। এটাই প্রধান ডিভাইস যার মাধ্যমে সমস্ত কমিউনিকেশন, এটা একটা কন্ট্রোল রুমের মতো। এবার এই হাব বা সুইচের সঙ্গে, হাবের সাথে, এটাকে আমরা এক কথায় হাবই বলবো, এই সেন্ট্রাল হাবের সাথে আলাদা আলাদা কানেকশনের মাধ্যমে সমস্ত কম্পিউটার বা নোটগুলো যুক্ত থাকে। এবার এর সুবিধাটা কি হচ্ছে, সুবিধা এটাই হচ্ছে যে যখনই কোনো মানে কমিউনিকেশনটা এইভাবে হয় যে যখনই কোনো নোড থেকে আরেকটা নোডে যখন ডেটা ট্রান্সমিট করা হয়, তখন সেটা নোড থেকে প্রথমে হাবে আসে, হাব থেকে সেই ডেটাটা অন্য নোডে, যে নোডের উদ্দেশ্যে সেন্ড করা হয়েছে সেই নোডের উদ্দেশ্যে সেটা প্রবাহিত হয় এবং সেই নোড সেই ডেটাটাকে রিসিভ করতে পারে। তো এইভাবে সেন্ট্রাল হাব বা সুইচের মাধ্যমে এই সমস্ত নেটওয়ার্ক সিস্টেমটা কাজ করে। এখন এর সুবিধাটা এটা হচ্ছে যে যেহেতু এটা কোনো একটা কেবল নয়, এটা একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা ডিভাইস, তাই এর মানে খারাপ হওয়ার প্রবণতাটা অনেকটা কম। কেবল যে কোনো একটা কেবল যদি হয় সেটা খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে, বা সেটা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, বা কোথাও পুড়ে যেতে পারে, কোথাও কেটে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু একটা ডিভাইস যদি হয় সেটা যথেষ্ট স্ট্রং একটা ডিভাইস, এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় ইনস্টল করা হবে এবং সেটাকে নিয়মিত মনিটর করা যেতে পারে, এবং যার ফলে সেই ডিভাইসটার ফল্ট বা খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয়। ফলে এর ফল্ট টলারেন্স, স্টার টপোলজির যে ফল্ট টলারেন্স বা ঝামেলা সহ্য করার ক্ষমতা বা এরর সহ্য করার ক্ষমতাটা বাস টপোলজির থেকে অনেক গুণ বেশি হয়। এক নম্বর, অর্থাৎ এর বিশ্বাসযোগ্যতাটা অনেকটা বেশি বাস টপোলজির থেকে। আর দুই নম্বর সুবিধা যেটা হচ্ছে, এটাকে এক্সটেন্ড করাও খুব সহজ। এক্সটেন্ড করা সহজ বলতে, এখন প্রত্যেকটা হাব বা সুইচের অনেক একাধিক পোর্ট থাকে। এবার এই প্রত্যেকটা পোর্টের সাথে একটা করে ডিভাইসকে যুক্ত করা যেতে পারে। এখন এর একটা সুবিধা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো একটা ডিভাইস যদি অফ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, বাদবাকি নেটওয়ার্কটা কিন্তু নর্মালভাবেই চলতে পারবে, কারণ ওই ডিভাইসটা সম্পূর্ণ আলাদাভাবে হাবের সাথে যুক্ত, সম্পূর্ণ সেপারেটলি যুক্ত। যদি কোনো কারণে এই কানেকশনটা বা এই কানেকশনটা বা এই কানেকশনটা যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, কোনো নষ্ট হয়ে যায়, তাহলে ওই পার্টিকুলার নোটটা কমিউনিকেট করতে পারবে না, কিন্তু বাকি নোটগুলো কিন্তু সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবে। তো ফলে ওই যে বললাম, ফল্ট টলারেন্সটা অনেকটা বেশি। এবং যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার নোড কোনো কারণে কমিউনিকেট করতে পারছে না, তাহলে বুঝতে হবে মোস্ট প্রবাবলি যে ওই নোডটার সাথে হাবের যে কানেকশন লাইনটা আছে সেই কানেকশন লাইনে কোথাও একটা ফল্ট আছে। অর্থাৎ এই স্টার টপোলজির ক্ষেত্রে কোথাও কোনো ত্রুটি দেখা দিলে বা কোনো নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সেটাকে ডিটেক্ট করা বা খুঁজে বার করাটা অনেক সহজ বাস টপোলজির তুলনায়। আর এর আরেকটা বড় সুবিধা হচ্ছে এক্সটেন্ড করা। বাস টপোলজিতেও এক্সটেন্ড করাটা সহজ ছিল ব্যারেল কানেক্টর ব্যবহার করে, কিন্তু খুব লং ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ড করা যেত না। স্টার টপোলজির একটা সুবিধা হচ্ছে স্টার টপোলজিকে অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করা সম্ভব। কীরকমভাবে? স্টার টপোলজি বলছিল, ধরো যাক এই যে স্টার টপোলজি, এই যে স্টার নেটওয়ার্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই স্টার নেটওয়ার্কে হাবের সাথে একাধিক কম্পিউটার যুক্ত থাকতে পারে। এবার হাবে কতগুলো নির্দিষ্ট পোর্ট থাকে, যতগুলো পোর্ট থাকে ম্যাক্সিমাম ততগুলো নোডকেই আমি যুক্ত করতে পারি। তো ধরা যাক আমার একটা হাবে আমার 8খানা পোর্ট আছে, তার মানে আমি এই হাবে ম্যাক্সিমাম 8খানা কম্পিউটারকে যুক্ত করতে পারি। এখন আমি যদি আরও বেশি কম্পিউটারকে যুক্ত করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাবের একটা পোর্টকে খালি করতে হবে, করলে রইল যুক্ত হলো 7খানা কম্পিউটার। এবার ওই একটা পোর্টের সঙ্গে আমরা আরেকটা হাবকে যুক্ত করব, করলে আর আমার সঙ্গে সঙ্গে আরও 7খানা, অর্থাৎ 7 7 14খানা কম্পিউটার আমার এই নেটওয়ার্কে যুক্ত হয়ে যাবে। এইভাবে হাব টু হাব কানেকশন করে করে আমরা স্টার টপোলজি নেটওয়ার্ককে অনেক ডিস্টেন্স পর্যন্ত আমরা কিন্তু বা অসংখ্য কম্পিউটার আমরা স্টার টপোলজিতে যুক্ত করতে পারি। এবং এটা লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে, লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। এই কারণে অসুবিধা হয় না, কারণ যেহেতু হাব একটা কমপ্লিটলি স্বয়ংসম্পূর্ণ ডিভাইস এবং এর নির্দিষ্ট আলাদা পাওয়ার সোর্স আছে, তাই এই নিজেই অ্যাম্পলিফায়ার বা রিপিটার হিসেবে কাজ করে। যেহেতু নিজেই রিপিটার হিসেবে কাজ করে, তাই লং ডিস্টেন্স কমিউনিকেশন করার ক্ষেত্রে, সিগন্যালকে বুস্ট করার ক্ষেত্রে হাব নিজেই কাজ করে দেয়। ফলে এখানে কোনো রিপিটার বা সিগন্যাল বুস্টারের কোনো প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে গিয়ে আমার স্টার টপোলজির সুবিধা। কিন্তু অসুবিধা কি? অসুবিধা এই একটাই, যে যদি আমার সেন্ট্রাল হাব বা সুইচটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, বা এটা যদি কোনো কারণে ডিভাইসটা যদি ফেলিওর হয়, তাহলে সঙ্গে সঙ্গে সমস্ত নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে, অর্থাৎ কোনো নোডই কারোর সাথে কেউ কমিউনিকেট করতে পারবে না।
এটা একটা অসুবিধা। আর 2 নম্বর অসুবিধা হচ্ছে যেহেতু হাব একটাই ডিভাইস এবং এই একটাই ডিভাইস সমস্ত যতগুলো ওর সাথে যুক্ত নেটওয়ার্ক আছে সবার কমিউনিকেশন এই একটা জায়গা দিয়ে হচ্ছে, সেই জন্য এর ওপর প্রেশার অনেক বেশি পড়ে, অর্থাৎ নেটওয়ার্ক কনজেশন অর্থাৎ ডেটা ট্রাফিক কনজেশনটা এখানে অনেক বেশি হয়। অর্থাৎ এই পুরো নেটওয়ার্কের পারফরমেন্স মানে নেটওয়ার্কটা কত স্পিডে তথ্য আদান প্রদান করবে সেটা সম্পূর্ণ তার চোখ পয়েন্ট হচ্ছে এই হাবটা, অর্থাৎ এর ডিটারমাইন করে, এর স্পিড ডিটারমাইন করবে পুরো নেটওয়ার্কটা কত স্পিডে কাজ করবে। যদি এই হাব বা সুইচ ডিভাইসটা খুব একটা পাওয়ারফুল না হয় তাহলে নেটওয়ার্কটাও স্লো হবে। তো এটা একটা অসুবিধা স্টার টপোলজির। এরপরে আমরা দেখবো লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজি খুব অদ্ভুত টাইপের একটা টপোলজি। এর নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একাধিক নোড পরস্পর সার্কুলার মানে বৃত্তাকারে একে অপরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারে দুটো কানেক্টর থাকে। এই কানেক্টরগুলো কীরকম না, এই কানেক্টরগুলো হচ্ছে একটা ইনকামিং একটা আউটগোয়িং। এবার এইভাবে পরস্পর চেনের মতো করে এবার এরা পরস্পর একে অপরের সাথে যুক্ত থাকে এবং এইভাবে এরা একটা সার্কেল তৈরি করে বা রিং তৈরি করে। এইটাকে বলা হচ্ছে রিং টপোলজি। এরকম নেটওয়ার্ক তৈরি হলে তাকে রিং টপোলজি বলে। বর্তমানে রিং টপোলজির ব্যবহার সব থেকে কম, আমরা বর্তমানে স্টার টপোলজির ব্যবহার সব থেকে বেশি হয় এবং স্টার টপোলজি মূলত লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। এবং স্টার টপোলজিতে মূলত আমরা যে ওয়্যারলেস স্টার টপোলজি মানে নেটওয়ার্কের ক্ষেত্রেও স্টার টপোলজি ব্যবহার করা হয়, ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে এবং ওয়্যার্ড ল্যানের ক্ষেত্রেও স্টার টপোলজি ব্যবহার করা হয়। এবং সেখানে মূলত আমরা সিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে কাজটা করা হয়, যেটাকে আমরা বাণিজ্যিক ভাষায় বলি ক্যাট কেবল। স্টার রিং টপোলজির এরকম কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নেই। মূলত রিং টপোলজি আইবিএম কোম্পানি ইন্ট্রোডিউস করেছিল, মানে আইবিএম কোম্পানি প্রথম এই রিং টপোলজির চিন্তাভাবনাটা এনেছিল তাদের সার্ভারের নেটওয়ার্ক তৈরি করার জন্য, অর্থাৎ আইবিএমের যে সার্ভারগুলি আছে তাদের পরস্পরের মধ্যে কমিউনিকেশন করার জন্য তারা এই রিং টপোলজি এস্টাবলিশ করেছিল। অর্থাৎ রিং টপোলজি কোনো সাধারণ কাজের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক টপোলজিও নয়, বিশেষ ধরনের নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য রিং টপোলজি ব্যবহার করা হয়েছিল এবং সেটা আইবিএম করেছিল। এবং ওরা মূলত যেটা করেছিল ওরা হচ্ছে ফাইবার অপটিক কেবল ব্যবহার করে ফাইবার অপটিক রিং এস্টাবলিশ করেছিল। তো যদিও বর্তমানে খুব কমই ব্যবহার করা হয়, আমি যেমন বললাম যে অবশ্যই লোকাল এরিয়া নেটওয়ার্কে কখনোই রিং টপোলজি দেখা যায় না, মূলত সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে রিং টপোলজি দেখা যায় স্পেশাল ক্ষেত্রে। তো এর বৈশিষ্ট্য হচ্ছে যে তথ্যটা বা ডেটা সিগন্যালটা রিং আকারে বা সার্কুলার আকারে এক নোড থেকে অন্য নোডে ট্রান্সমিটেড হয়, অর্থাৎ যদি এই নোড থেকে এই নোডের তথ্য আদান প্রদান করতে হয় তাহলে এটা সার্কুলার আকারে প্রত্যেকটা নোডের মধ্যে দিয়ে তথ্যটা প্রবাহিত হবে এবং ঘুরে এর কাছেই আবার ফিরে আসবে। যখন এর কাছে ফিরে আসবে তখন কমিউনিকেশনটা টার্মিনেট হবে, অর্থাৎ এই বুঝতে পারবে যে তথ্যটা এ সঠিকভাবে পেয়েছে। যদি পায় তাহলে তথ্যের মধ্যে কিছু পরিবর্তন করবে। এই যে তথ্যটা আদান প্রদান হয়, এই যে সিগন্যালটা যায়, এই সিগন্যালটাকে টোকেন সিগন্যাল বলা হয়। এই টোকেন সিগন্যালের মধ্যে ডেটাটাকে ও সেট করে দিয়ে প্রথম নোড সেন্ডিং নোড সেন্ড করে, এবার ওটা বিভিন্ন নোডের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকে চেক করে যে ওটা ওর জন্য সেন্ড করা হয়েছে কিনা। যদি দেখে ওর জন্য সেন্ড করা হয়েছে তাহলে ওটাকে রিসিভ করে ওই নোডের টোকেনটাকে চেঞ্জ করে দেয়, মানে রিসেট করে দেয়, রিসেট করে আবার ছেড়ে দেয় নেটওয়ার্কে। ও আবার ঘুরতে যখন আবার ফাইনাল নোডের কাছে এসে পৌঁছায় তখন ও বুঝে যায় যে ডেটাটাকে রিসিভ করা হয়েছে। যদি কেউ ডেটাটা রিসিভ না করে তাহলে বুঝতে পারে যে ডেটাটা সঠিক জায়গায় পৌঁছয়নি, তখন ও কমিউনিকেশনটা টার্মিনেট করে দেয়। এইভাবে একটা পদ্ধতিটা হয় এবং এর উপর ভিত্তি করে একটা নেটওয়ার্ক প্রোটোকলও আছে যেটাকে আমরা বলি টোকেন রিং প্রোটোকল, যেটা আইবিএম এর তৈরি করা টোকেন রিং প্রোটোকল। দু ধরনের ল্যান্ড প্রোটোকল মূলত আছে, একটাকে বলা হয় আমরা বলি ইথারনেট প্রোটোকল। ইথারনেট প্রোটোকল সর্বত্র বর্তমানে ব্যবহার করা হয়। আমরা যত লোকাল এরিয়া নেটওয়ার্ক স্কুল বলো, কলেজ বলো বা সাইবার ক্যাফে বলো, যেখানে যেখানে একাধিক 10টা বা 20টা বা 20খানা কম্পিউটারের নেটওয়ার্ক করা হয়েছে, সেখানে যে তারের মাধ্যমে হোক বা বেতার মাধ্যমে যে করা হয়েছে, সেখানে মূলত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইথারনেট নেটওয়ার্ক ব্যবহার করা হয়, অর্থাৎ ইথারনেট টপোলজি ব্যবহার করে মূলত স্টার টপোলজি ইথারনেট প্রোটোকল ব্যবহার করে আর স্টার টপোলজি ব্যবহার করে কমিউনিকেট করা হয়। আর রিং টপোলজি যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে টোকেন রিং প্রোটোকল ব্যবহার করা হয়, যেটা সাধারণ কাজের জন্য নয়। এটা মূলত আইবিএম ইন্ট্রোডিউস করেছিল তাদের সার্ভার নেটওয়ার্ক তৈরি করার জন্য, অর্থাৎ সেক্ষেত্রে এই নোডগুলো সব সার্ভার, একাধিক সার্ভার পরস্পরের মধ্যে কমিউনিকেট করবে বলে এটা তৈরি করা হয়েছিল। এটুকুই তোমরা আপাতত জেনে রাখো, এর বেশি জানা কিছু দরকার নেই। তো এই হয়ে গেল আমাদের রিং টপোলজি। রিং টপোলজির সুবিধা কি? সুবিধা একটাই যে এটা অত্যন্ত ফাস্ট একটা নেটওয়ার্ক টপোলজি এবং এই নেটওয়ার্কে অসংখ্য নোড যুক্ত থাকতে পারে পরস্পরের মধ্যে এবং রিংটা বিশাল বড় হতে পারে। এর আলাদা করে কোনো রিপিটারের প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা নোডই সিগন্যাল বুস্টারে কাজ করতে পারে। সেজন্য লং ডিস্টেন্স কমিউনিকেশন এর মাধ্যমে করা সম্ভব হতে পারে, অর্থাৎ হিউজ রিংয়ের মধ্যে দিয়ে কমিউনিকেশন হবে, অত্যন্ত ফাস্ট দ্রুত কমিউনিকেশন হবে। আর
এর অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই রিং রিংয়ের মধ্যে রিংয়ের অন্তর্গত যদি কোনো নোড যদি বিগড়ে যায় বা যদি কোনো নোড যদি কোনো কারণে বসে যায় বা ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুরো নেটওয়ার্কটা বসে যায়। এর বৈশিষ্ট্যই হচ্ছে, এই রিং টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে মানে যখন রিংটা মানে নেটওয়ার্কটা অ্যাক্টিভ থাকাকালীন প্রত্যেকটা নোডকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি প্রতিটা নোড অ্যাক্টিভ না থাকে, যদি কোনো একটা নোড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কটাও সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, নেটওয়ার্কটাও কিন্তু কোনোভাবেই কাজ করবে না। এটা একটা সব থেকে বড় অসুবিধা রিং টপোলজির ক্ষেত্রে। এর জন্য অবশ্যই একটা অন্য ধরনের টেকনিক ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ডাবল রিং টেকনিক। যদিও সেই বিষয়গুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, সেটা আমরা এখানে আলোচনাও করব না। তো এই হয়ে গেল আমাদের তিন ধরনের নেটওয়ার্ক টপোলজি। বাস টপোলজি প্রথমে আমরা বললাম কিভাবে কেবল বা সেন্ট্রাল কেবল বা ব্যাকবোন ব্যবহার করে বাস টপোলজিতে নেটওয়ার্ক কমিউনিকেশন করা হয়। তারপর আমরা দেখলাম স্টার টপোলজি, যেখানে সেন্ট্রাল ডিভাইস বা হাব ব্যবহার করে কিভাবে নেটওয়ার্ক ব্যবহার করা হয়, সব থেকে বহুল প্রচলিত নেটওয়ার্ক টপোলজি। এবং ফাইনালি আমরা দেখলাম রিং টপোলজি, যেখানে কিভাবে একাধিক কম্পিউটারগুলি চেনের মাধ্যমে একটা রিং ফর্ম করে বা একটা সার্কুলার বৃত্তাকার নেটওয়ার্ক ফর্ম করে, এবং যার মাধ্যমে তথ্য আদান প্রদান হয়। এই হয়ে গেল আমাদের তিন ধরনের নেটওয়ার্ক টপোলজি। তো এই হয়ে গেল আমাদের আজকের লেসন 8। আজকে আমাদের লেসন 8 এখানেই শেষ হলো। এই ভিডিওটি আমি অবশ্যই আমাদের ক্লাসরুমে আপলোড করব, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং এই ভিডিওর সাথে যদি কোনো মেটেরিয়াল দেওয়া থাকে, সেখানে ক্লাসরুমেই তোমাদের দেওয়া থাকবে মেটেরিয়ালটি, তোমরা সেই মেটেরিয়ালগুলি অবশ্যই দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।